হচ্ছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরির দম ছবির কাজ। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেহুলা দরদি, সালমান শাহর মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত 9 ছবির গল্প। 17 বছর পর একসাথে কাজ করছেন অমিতাভ বচ্চন, সালমান খান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জাবিন। নতুন ছবিতে একসাথে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। এই দুই তারকার সাথে নায়িকার চরিত্রে প্রথমবার কাজ করছেন পূজা চেরি। ছবির নাম দম। এই ছবির শুটিং এর কাজ শুরুর আগে নির্মাতা রেদওয়ান রানী আয়োজন করেছেন মহরত ও সংবাদ সম্মেলনের, যেখানে শিল্পী কুশলীদের উপস্থিতিতে জানানো হয় দম ছবির বিস্তারিত। আমরা জানি আমরা অনেকেই ব্রিদিং এক্সারসাইজ করছি, তাই না? মঞ্চে তখন চলছে নানা রকম রসিকতা। এরই মাঝে হঠাৎ এলো এক পালকি। পর্দার ওপারে কে লুকিয়ে? কৌতূহল আর নানা নাটকীয়তার পর পালকির পর্দা সরালেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো। তারপর পালকি থেকে বেরিয়ে এলেন নায়িকা পূজা চেরি। বুধবার ছিল দম সিনেমার মহরত, যে ছবিতে অভিনয় করবেন এই তারকারা। মঞ্চে কথার ফাঁকে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন তারা। ঘোষণার প্রায় 2 বছর পর নতুন সিনেমা দম নিয়ে আসছেন নির্মাতা রেদওয়ান রানী। শুটিং শুরুর আগে ছবির শিল্পী কুশলীদের পরিচয় করিয়ে দেন তিনি। জানান, শীঘ্রই কাজাখস্তানে শুরু হচ্ছে ছবির শুটিং। অনেক চ্যালেঞ্জিং লোকেশনে আমরা কাজ করব, অনেক চ্যালেঞ্জিং টাইমে আমরা কাজ করব, যেই চ্যালেঞ্জিং টাইমটা আমরা কখনো ফেস করি নাই। পূজা চেরির এই দমে যুক্ত হওয়ার জার্নিটাও কিন্তু খুবই স্ট্রাগলিংই বলবো। ওজন কমিয়ে নতুন ছবির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন আফরান নিশো। নায়িকাও জানালেন নিজের চেষ্টার কথা। সিনেমার অন্যতম আকর্ষণ পূজা চেরিকে দেখা যাবে একেবারে মেকআপ ছাড়া। নিশো অসাধারণ একজন অভিনেতা, পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী, অনেক জনপ্রিয় অভিনেত্রী। তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন, সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমি সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতেও পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। সত্য ঘটনা অবলম্বনে সার্ভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দম সিনেমার কাহিনী। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ধনী হওয়ার সবথেকে সহজ উপায় কি? গুপ্তধন খুঁজে বের করা নাকি পরিশ্রম করা? ওয়েব ড্রামা শর্টকাট দিবে এই প্রশ্নের উত্তর, যেটি আজ রাতে মুক্তি পাবে OTT প্ল্যাটফর্ম বঙ্গতে। মুরাদপুর গ্রামের মামুনের দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেননি। দাদার মতোই মামুনেরও স্বপ্ন শর্টকাটে বড়লোক হওয়ার। এ নিয়ে প্রেমিকা লায়লার সাথে তার দ্বন্দ্ব চরমে পৌঁছায়। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে নাকি তার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে? পরিচালক মাজেদুল ইসলামের শর্টকাট গল্পে আছে সেই উত্তর। ওয়েব কন্টেন্টটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শিমুল শর্মা ও লামিম আলাম। অভিনয়ের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন ছবি বেহুলা দরদি। গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সবুজ খান। বেহুলা দরদি ছবিটি তুলে ধরবে টাঙ্গাইলের লোকজ সংস্কৃতিকে। টাঙ্গাইলের বেহুলা নাচের দল ঘিরে এগোবে গল্প, যেখানে প্রধান চরিত্রে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও আছেন সূচনা শিকদার, আজিনুর মিম, আশরাফুল আশিস, আফফান মিতুল, সঞ্জিদা মিলা প্রমুখ এর মতো অভিনয় শিল্পীরা। 29 বছর আগে হঠাৎ পৃথিবীর মায়া ত্যাগ করেন স্বপ্নের নায়ক সালমান শাহ। তারই হঠাৎ চলে যাওয়াতে ক্ষতির মুখে পড়ে সিনেমা ইন্ডাস্ট্রি। প্রায় 3.5 বছরে 27 সিনেমা উপহার দেওয়া এই নায়কের চলে যাবার পরও মুক্তির মিছিলে ছিল তার 9 সিনেমা। সালমানের প্রস্থানে যেন আরো বেশি দর্শক আগ্রহী ছিল সেসব ছবিগুলো।
টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ঢালিউড রাজপুত্র সালমান শাহ। রূপালী পর্দায় মাত্র 4 বছরে 27টি চলচ্চিত্র দিয়েই বাজিমাত করেন তিনি। একসাথে রয়েছি দুজন, এক জোড়ে বাঁধা দুটি প্রাণ। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ সালমান শাহের। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসার সহ একের পর এক হিট সিনেমা উপহার দেন দর্শকদের। কিন্তু দীর্ঘস্থায়ী হলো না নায়কের চমকপ্রদ এই যাত্রা। 1996 সালের 6 সেপ্টেম্বর কোটি ভক্তের হৃদয় কাঁপিয়ে অকালেই চলে গেলেন সালমান শাহ। রেখে গেলেন অসমাপ্ত বেশ কয়েকটি সিনেমার কাজ। পরবর্তীতে যেগুলোর গল্পে পরিবর্তন এনে সম্পন্ন করা হয়। কোনো সিনেমায় সালমানের চরিত্রে আনা হয় অন্য নায়কদের, কোনোটিতে আবার বসানো হয় ডামি। ও সাথী রে, যেও না কখনো দূরে। নায়কের মৃত্যুর 1 সপ্তাহ পরেই মুক্তি পায় জনপ্রিয় সিনেমা সত্যের মৃত্যু নেই। ছবির শেষ অংশের ডাবিং অসম্পূর্ণ রেখেই চলে যান সালমান। পরে যেখানে কণ্ঠ দেন অভিনেতা আশরাফুল হক ডন। মাসখানেকের মাথায় 18 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় জীবন সংসার। একই বছর ডিসেম্বরেই মুক্তি পায় আরও 2টি সিনেমা, মায়ের অধিকার এবং চাওয়া থেকে পাওয়া। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। প্রিয় নায়কের চলে যাবার পরের বছর 1997তেও দর্শক পায় আরও কটি ছবি। মুক্তি দেওয়া হয় প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু আর বুকের ভেতর আগুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। সালমান শাহ হত্যা মামলায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শাশুড়ি লুসিকে। এর আগে অবশ্য প্রধান 2 আসামি স্ত্রী সামিরা ও খলনায়ক ডনকেই নিষেধাজ্ঞা দেন আদালত। 17 বছর পর আবারও একসাথে অনস্ক্রিনে দেখা যাবে অমিতাভ বচ্চন ও সালমান খানকে, কারণ এই মুহূর্তে ব্যাটল অব গালওয়ান ছবিতে কাজ করছেন দুজনে। কলকি 2898 AD সিনেমায় সত্যি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মাঝে খবর উঠেছিল টেকনিক্যাল কারণে এই ছবিতে কাজ করবেন না তিনি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্র মতে কলকি 2898 AD-তে আবারও যুক্ত হয়েছেন দীপিকা। রণবীর কাপুরের সাথে রামায়ণ সিনেমায় অভিনয়ে 1 টাকাও পারিশ্রমিক নেবেন না বিবেক ওবেরয়। কারণ হিসেবে জানান, এই সিনেমার কাজের অর্থ ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করবেন অভিনেতা। আজানের সময় গান থামিয়ে দেওয়াতে ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছেন সোনু নিগম। ভারতের শ্রীনগরের এক আয়োজনে গান গাইতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানকার এই ঘটনায় তার ধর্মীয় শ্রদ্ধাবোধে মুগ্ধ সবাই। ভারতের অন্যতম দামি সঞ্চালক বলে কথা, তাই তো বিগ বসের এক আসর থেকে তার আয় 150 কোটি রুপি। দর্শক, ঠিকই শুনছেন, বিগ বসের 19তম আসরে সপ্তাহান্তে মাত্র একবার দেখা দেন বলিউড ভাইজান। সব মিলিয়ে 15টি পর্বে সালমান খান হাজির হবেন বিগ বসে। প্রতি সপ্তাহে এজন্য তিনি নিচ্ছেন 8 থেকে 10 কোটি রুপি, যে বিষয়ে সহমত জানিয়েছেন বিগ বসের প্রযোজক নিজেও। জানান, পারিশ্রমিকের এই চুক্তি নাকি সালমান খানের সাথে জিও হটস্টারের। প্রভাসের বাহুবলী সিনেমাটিকে নতুন করে দেখতে পাবে দর্শক, কারণ শুক্রবার নতুন এডিশনে নতুন করে মুক্তি পাচ্ছে বাহুবলী দ্য এপিক। এই ছবির সাথে কাল প্রেক্ষাগৃহে তাজ স্টোরি সিনেমায় পরেশ রাওয়াল তুলে ধরবেন ভারতের সত্য ঘটনা। এছাড়াও একই দিন মুক্তির অপেক্ষায় থাকা বলিউডের আরেক ছবি হুমা কুরেশির সিঙ্গল সালমা। বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে হাই ভোল্টেজ ও দর্শকপ্রিয় সিনেমার এপিক ভার্সন। বলছি বাহুবলী দ্য এপিকের কথা। 2015 সালে মুক্তি পায় বাহুবলী 1, আর ছবির প্রথম সিজনেই করে এটি বাজিমাত। তাই তো সে দাপটে 2017 সালে মুক্তি পায় বাহুবলী 2।
যা প্রথম সিজনের চেয়েও বেশ সাড়া জাগায় দর্শকদের মাঝে। আর এবার সেই সাফল্যের জেরে পরিচালক এস রাজামৌলি এবার দর্শকদের জন্য নিয়ে আসছে বাহুবলী দ্য এপিক, যে ছবিতে উপস্থিতি রয়েছে আগের দুই সিনেমার সব তারকাদের। অন্যদিকে রয়েছে দ্য তাজ স্টোরি। তুষার আমরিশ গোয়েল পরিচালনায় যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরেশ রাওয়ালকে। ছবিটি মূলত তাজমহল নির্মাণকে ঘিরে বিতর্কিত প্রশ্নগুলির প্রেক্ষাপটে তৈরি একটি কোর্টরুম ড্রামা, যা বিশ্বের অন্যতম প্রতীকী স্মৃতিস্তম্ভ সম্পর্কে প্রচলিত ঐতিহাসিক আখ্যানকে চ্যালেঞ্জ করে। সিনেমাটিতে পরেশ রাওয়ালের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা যাবে জাকির হুসাইন, আমৃতা খানভিলকার সহ আরও অনেককেই। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা হলো সিঙ্গেল সালমা। নচিকেত সামন্ত পরিচালনায় যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। ছবিটির কাহিনী গিয়েছে ভারতের লখনৌ শহরের এক মেয়েকে কেন্দ্র করে, যিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পরিশ্রম ও পরিবারকে সাহায্য করে। স্থাপকতা সত্ত্বেও তিনি তার অবিবাহিত অবস্থায় এবং তিনি এখনও অস্থির বলে ধারণা দ্বারা সংজ্ঞায়িত। সিঙ্গেল সালমা ছবিতে হুমা কুরেশির সাথে পর্দা ভাগ করতে আরও দেখা যাবে সানি সিং ও শ্রেয়াস তালপারেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে বলিউডের 3 ছবির বিপরীতে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 2টি সিনেমা। যে ছবির গল্পে একদিকে যেমন আছে ক্রাইম কমেডি, তো অন্যদিকে আছে হরর থ্রিলার আমেজ। শুক্রবার মুক্তির তালিকায় থাকা ডার্ক কমেডি বা ক্রাইম ঘরানার ছবির মধ্যে আছে ইয়র্গস লান্থিমসের পরিচালনায় ছবি বুগোনিয়া, যেখানে অভিনয় করতে দেখা যাবে জেসি প্লেমস, আইডান ডেভিস ও এমা স্টোনকে। একই দিন হরর থ্রিলার ঘরানার ছবি আছে মুক্তির তালিকায়, যার শিরোনাম সেলফ হেল্প, যেটি পরিচালনা করেছেন এরিক ব্লুমকুইস্ট। সেলফ হেল্প ছবিটিতে অভিনয় করেছেন ল্যান্ড্রি ব্যান্ডার, জ্যাক ওয়েবার ও ম্যাডিসন লিচ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। কেউ বিদেশি টাকা জমান, কেউ বা আবার যত্নে রাখেন ডাক টিকিট কিংবা দুর্লভ কিছু ছবি। তবে এবারে মুঠোফোন সংগ্রহ এবং সংরক্ষণ করে আলোচনায় আছেন রাজধানীর এক তরুণ। 500 ভিন্টেজ ফোনের কালেকশন রয়েছে তার সংগ্রহশালায়। দেশে তো নয়, হয়তো বিশ্বের আর কোথাও ভিন্টেজ ফোনের এত কালেকশন চোখে পড়বে না কারো, এমনটা অনুমান এসব ফোনের সংগ্রাহকের। 10, 15 কিংবা 20 বছর আগের ফোন, অনেকের কাছে যা শৈশবের স্মৃতি। অনেকটা অক্ষত অবস্থায় এমন মুঠোফোন সংরক্ষিত আছে আনিসুর রহমান সোহেলের কাছে। আমার কাছে সর্বোচ্চ পুরাতন মডেল 1993 বা 94 সালের, আর সেই ফোনটা নোকিয়া। এরপরে 96, 97, 98 যাই আছে 2000 সালের আগের, তার ভিতরে 1-2টা মটোরোলা আছে, 1-2টা সিমেন্স আছে। এর থেকে পুরাতন আমার কাছে নাই। এই মটোরোলা ফোমা, এটা মটোরোলা একটা জাপানিজ ভার্সনের ফোন, জাপানের জন্য এই ফোনটা লঞ্চ করা হয়। এটার যে বক্সটা, এটার ওজন আছে অন্তত পক্ষে 4 কেজি, 4.5 কেজিও হতে পারে, এক্স্যাক্ট আমার মনে আসতেছে না। এটা একটা প্রিমিয়াম ফোন ছিল সেই সময়ের। এটাও আনুমানিক 15-16 বছর হবে। এই যে লগবুক দেখতে পাচ্ছেন, এটা সেই 15-16 বছর আগের সিলপ্যাক, এখন পর্যন্ত খুলি নাই। তারপরে এটার ভিতরে এই হচ্ছে জাপানিজ ওয়ারেন্টি কার্ড, পেপার ওয়ার্কস, সব কিছু এখন পর্যন্ত সে অবস্থায় আছে। এই ফোনটা একদমই ব্র্যান্ড নিউ আছে, আমি এটা ব্যবহার করি নাই, শুধু চার্জ দিয়ে সচল রাখি। রাজধানীর মিরপুরের এই তরুণের সংগ্রহে রয়েছে 5 শতাধিক ভিন্টেজ ফোন। তার ভাষায় কখনো সার্ভিসিং করা হয়নি এমন সব ফোন সংরক্ষণে রেখেছেন তিনি। আমি কেন ভিন্ন, আমার কেন মনে হয় আমার নিজেকে আমি ভিন্ন কিছু করছি এই কালেকশানের ক্ষেত্রে, তার অন্যতম প্রধান কারণ আমার এই ফোনগুলোর ভিতরে 80%ই সচল ফোন। 80% ফোনেরই অরিজিনাল ব্যাটারি এবং চার্জার আমার কাছে আছে। তার উপর এই ফোনগুলো একদম 80 বা 75% কখনো খোলা হয় নাই। যে ফোনটা আমার কাছে 20 বছর আগের আছে, এটা সেই 20 বছর আগেরই একদম অথেন্টিক ফোন, যেটা কোনো কারণে রিপেয়ার করা হয় নাই। আমি বাসায় কাউকে দাওয়াত করতে ভয় পাই এটাই, কারণ এটা মানুষের আবেগের জায়গা। অনেক মানুষেরই মানে যারা 90s জন্ম,
80 থেকে 90-এর দশকে যাদের জন্ম তাদের সবার ভিতরে এই ফোনগুলোর প্রতি একটা ভালোবাসা আছে। তো এখন ঘরে আনলাম, আনার পরে সে যদি মানে দাবি করেই বসে, মুখের উপর কাউকে মানা করা যায় না, এই ভয়েই আমি অনেক সময় এই ধরনের জিনিসপত্র যারা বেশি ভালোবাসে তাদেরকে আমি অনলাইনে দেখাইতে পছন্দ করি, বাসায় আনার ক্ষেত্রে একটু বিব্রত বোধ করি। কিছু কিছু ফোন অবশ্য এখনও ব্যবহার করেন সোহেল, যত্ন নেন নিয়মিত। আর এসব ফোন সংগ্রহ করতে কখনো কখনো তাকে যেতে হয়েছে দূর দেশে, দুর্গম এলাকায়। যেসব দেশেই যাই, পরিবার নিয়ে গিয়েছি, বন্ধুদের সাথে গিয়েছি, সময় বের করে ওই দেশের কোন সিটির ভিতরে নির্দিষ্ট কোন এরিয়াটা মোবাইল ফোন ব্যবসার জন্য প্রসিদ্ধ সেগুলো আমি তথ্য বের করে তারপর সেই এলাকায় সেই মোবাইল ফোন এরিয়াগুলোতে ঘুরেছি। সব তো লেটেস্ট ফোন, লেটেস্ট শপিং মল। একটা শপিং মলের সবগুলো ফোনের দোকানে আমি ভিতরে গিয়ে চারিদিকে কাউন্টারগুলোতে, শোকেসগুলোতে আমি চোখ বুলিয়েছি কোনো পুরাতন ফোন সাজানো আছে কিনা। যদি কোনো পুরাতন ফোন কোনো দোকানে পেয়েছি তার কাছ থেকে তথ্য নিয়েছি, এটা সচল কিনা, আপনারা বিক্রি করবেন কিনা। 10 জনে একজন রাজি হয়েছে, 20 জনে একজন রাজি হয়েছে, তারপরে দরদাম করে মোটামুটি চড়া মূল্যে ডলার দিয়ে সেই ফোনগুলো আমি কিনে এনে আবার বাংলাদেশে আমার এই কালেকশানে রেখেছি। আমার কালেকশানের ভেতরে সুন্দর এবং আকর্ষণীয় জিনিসের ভেতরে এই ফোনটা একটা, এটা নাম হচ্ছে সনি এক্সপেরিয়া মিনি। এই ফোনটা খুব বেশি দিন আগের না, আবার খুব রিসেন্টও না। এটা পৃথিবীতে আসে 2011 সালে। 11 সালের শেষের দিকে বাংলাদেশে আসে। ওই সময় আমিও এটা বিক্রি করি নতুন হিসেবে বসুন্ধরা সিটি মার্কেটেই, তখন আমার প্রতিষ্ঠান। তো এই ফোনটার যে বিষয় তা হচ্ছে এখন বর্তমানে এরকম ছোট ফোন আর কেউ বানায় না। এরকম এক হাতের ভেতরে একটা স্মার্টফোন থাকা যায়, এরকম বিষয়টা এখন মানুষের কাছে পুরোপুরি স্বপ্ন। যখন ফোনগুলোতে ইন্টারনেট সহজলভ্য ছিল না, কোনো কোনো ফোনের গেম, ডিজাইন কিংবা অন্য ফাংশনের প্রতি মায়া জন্ম নেয় সোহেলের। সেই থেকে শুরু এই সংগ্রহের কাজ। আনিসুর রহমান সোহেলের ভিন্ন রকমের চেষ্টা দিনকে দিন ভারী করছে সংগ্রহের তালিকা। আর টাকার অঙ্কে হিসেব করলে ভিনটেজ হিসেবে এসব ফোনের দাম গরমিল করে দিতে পারে অনুমান। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। অক্টোবর মাস মানেই বিশ্বব্যাপী স্বীকৃত ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস, যে উপলক্ষে বাংলাদেশের রোগীদের সচেতনতা বৃদ্ধিতে এবং সাথে ফ্রি স্ক্রিনিং সেবার আয়োজন করেছে স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিজুভা ওয়েলনেস সেন্টার। দিনব্যাপী যে আয়োজনে রোগীদের প্রাথমিক পরামর্শ এবং স্ক্রিনিং করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর লুবানা মরিয়ম। তিনি বলেন, 35 বছর পেরোনো নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, তাই প্রয়োজন ব্যক্তিগত সতর্কতা এবং যে কোনো লক্ষণ প্রকাশ পেলে ডাক্তারের পরামর্শ নেওয়া। রিজুভা ওয়েলনেসের কর্ণধার ডক্টর তৌহিদা ইরিন বলেন, এই আয়োজনের উদ্দেশ্য নারী বা পুরুষ সবাইকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানানো এবং ভীতি দূর করা। অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, এটি শুধু একটা সিম্বলিক মান্থ না, এই মান্থ কিন্তু পাওয়ারফুল কিছু মেসেজ কনভে করে প্রতিটি নারীকে। আমরা নারীরা তো অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল। যত ব্যস্তই থাকি না কেন একটা কাজই করতে হবে, সেটি হচ্ছে সেলফ কেয়ার, নিজের যত্নটি নেওয়া। আর ব্রেস্ট ক্যান্সার এর শনাক্ত যত দ্রুত হয়, চিকিৎসাও কিন্তু তাড়াতাড়ি সম্ভব। সে কারণে দরকার সেলফ এক্সামিনেশন, স্ক্রিনিং এবং বিশেষজ্ঞ অর্থাৎ এক্সপার্টের পরামর্শ। রিজুভা ওয়েলনেস বিশ্বাস করে যে সচেতনতাই সুস্থতার চাবিকাঠি। তো সেক্ষেত্রে আজকের একটা ছোট্ট পরিসরে আমরা আয়োজন করছি, যার মাধ্যমে আমরা অ্যাওয়ার করছি, অনুপ্রাণিত করছি আমরা মেয়েরা যেন তাদের ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে উৎসাহিত করে একটু সেলফ কেয়ার, একটু স্ক্রিনিংয়ে। এবং সেই সাথে শুধু মেয়েরা না, যেহেতু একটু ঝুঁকি ছেলেদেরও থাকে, ছেলেরাও মেয়েদেরকে উৎসাহিত করবে, আমরাও ছেলেদেরকে উৎসাহিত করব। পিঙ্ক মানে শুধু কিন্তু বয়েজ যে রেস্ট্রিক্টেড তা না, এই সেলিব্রেশন সবার, এই অ্যাওয়ারনেস সবার জন্য। আর রিজুভা ওয়েলনেস সামগ্রিকভাবে বিশ্বাস করে অ্যাওয়ারনেস থ্রু এডুকেশন, এম্পাওয়ারমেন্ট থ্রু কনফিডেন্স এবং আর্লি ডিটেকশন থ্রু চেক আপ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আই চেক, আই কেয়ার, আই চুজ ওয়েলনেস। প্রথমত ব্রেস্ট ক্যান্সার যে হয়েছে এটা আপনাকে ডক্টরের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে কনফার্ম হতে হবে। ব্রেস্টে চাকা হলেই যে ক্যান্সার হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না। নর্মালি 80 to 90% চাকা যেগুলো ব্রেস্টে হয় বা ব্যথা হয় ব্রেস্টে, সেগুলো কিন্তু বিনাইন, অর্থাৎ ক্যান্সার না, নর্মাল টিউমার, এবং সেগুলো সামান্য চিকিৎসাতে ভালো হয়ে যায়। হয়তো 10 to 15% ব্রেস্টের যে টিউমারগুলো সেগুলো ক্যান্সারে রূপান্তরিত হয়। তো সেটা আপনাকে অবশ্যই জানতে হবে
যে বায়োপসি করার মাধ্যমে যে ওই চাকাটার মধ্যে কি কোনো ক্যান্সার জীবাণু আছে কি না। আর যদি ক্যান্সার হয়েও থাকে, এখন ব্রেস্ট ক্যান্সারের অনেক রকম চিকিৎসা বের হয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তো আমরা বলি যে 90 to 95% মহিলারা ক্যান্সার থেকে পুরোপুরি ভালো হয়ে যায়। তারপরেও অনেক সময় প্রাথমিক পর্যায়ে আমরা হয়তো পাই না, অ্যাডভান্স স্টেজে পাই, সেক্ষেত্রে আমরা ডাক্তাররা একটু স্ট্রাগল করি। কিন্তু যদি সঠিক সময় চিকিৎসাটা নিতে পারে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে চিকিৎসাগুলো নিতে পারে, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার এখন অনেক রোগী কিন্তু এখন পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনযাপন করছে চিকিৎসা শেষ করে। তো আমি বলবো যে ভয় না পেয়ে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন এবং চিকিৎসাটা সঠিক সময়ে যেভাবে আপনাকে গাইড করা হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি সেটা ফলো করবেন। গল্পটা এবারে জেনজি জেনারেশনের এক বলিউড তারকা ঘিরে। তিনি অনন্যা পান্ডে। রূপ সৌন্দর্য, ফিটনেস, ফ্যাশন আর স্টাইলে বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের 27 বছর বয়সী এই কন্যা যে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি ভারতের প্রথম কোনো তারকা হিসেবে যুক্ত হয়েছেন শ্যানেলের সাথে। মাত্র কয়েক বছরের অভিনয় জীবনেই অনন্যা পান্ডে নিজেকে শুধু বলিউডের এক উদীয়মান অভিনেত্রী হিসেবেই নয়, বরং প্রতিষ্ঠিত করেছেন জেনজি ফ্যাশন আইকন হিসেবেও। চলতি বছরের এপ্রিল মাসে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় আরও একবার তাক লাগায় যখন ঘোষণা করা হয় যে অনন্যা পান্ডে হয়েছেন ফ্যাশন লাক্সারি ব্র্যান্ড শ্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ যেন তরুণ প্রজন্মের ফ্যাশন চেতনার এক আন্তর্জাতিক স্বীকৃতি। অনন্যার স্টাইল সবসময় ট্রেন্ডসেটার, হোক তা রেড কার্পেটে ঝলমলে গ্ল্যামারাস সিকুইন গাউন কিংবা ক্যাজুয়াল ডেনিম ও ক্রপটপের সহজ সাজ, আবার কখনো ওভারসাইজ শার্ট ও স্নিকার্সে তৈরি করেন ট্রেন্ড। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেন এক চলমান ফ্যাশন লুকবুক। এই ফ্যাশনিস্তা ভালোবাসেন রং, কাট এবং সিলুয়েট নিয়ে এক্সপেরিমেন্ট করতে। নিয়ন রঙের সাহসী ব্যবহার, অপ্রচলিত ডিজাইন এবং আধুনিক সিলুয়েট তার পোশাকে এনে দেয় এক অনন্যতা। আন্তর্জাতিক ব্র্যান্ডের বিলাসবহুল পোশাক থেকে শুরু করে স্থানীয় ডিজাইনারদের সৃজনশীল সংগ্রহ, সবখানেই তিনি সমান স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী। সম্প্রতি বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন তাকে আখ্যা দিয়েছে দ্য ফেস অফ ইয়াং বলিউড ফ্যাশন নামে। আধুনিক, ট্রেন্ডি ও পরীক্ষামূলক ফ্যাশন ট্রেন্ড সেট করার কারণে জনপ্রিয় হয়েছেন জেনজিদের মধ্যে। ব্রালেট, মিনি স্কার্ট, বডিকনে সেট করেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। কাজ করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট আনাইতা শুফ আদাজানিয়ার সাথে। বিশেষ করে কল মি বে প্রজেক্টে তিনি ফ্যাশনকে এক প্রকার জীবন্ত করে তুলেছেন, যেখানে প্রতিটি পোশাক, প্রতিটি অ্যাক্সেসরিজ গল্প বলে তাঁর চরিত্রের ও ব্যক্তিত্বের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গরম গরম ডিম ভাজা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় অভিজ্ঞ শেফের হাতে, তাও আবার হাজারো ডিম একসাথে, তাহলে তো কথাই নেই। দর্শক, এমনই এক আয়োজনে একসাথে ভাজা হয়েছিল 6000 ডিম, যা খেতে জড়ো হয়েছিলেন হাজারো পর্যটক। এত ডিম দেখে নিশ্চয়ই ভাবছেন এটা একটা ডিমের বাজার, কিন্তু সবার ডিম ভাঙা দেখে আবার মনে হবে কি হবে এত ডিম দিয়ে। বেলজিয়ামের মালমেডি শহরে ডিমের এই উৎসব, যেখানে সবার উদ্দেশ্য 6500 ডিম দিয়ে তৈরি ডিম ভাজা খাওয়া। যদিও আগের বছর ছিল 10,000 ডিম। বিশাল এই অমলেট উপভোগ করতে স্থানীয় থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসে মানুষজন। রাঁধুনিরা একের পর এক ডিম ভেঙে রান্না চড়িয়েছেন 4 মিটার চওড়া বিশাল এক প্যানে। আগে বেকন ভেজে তারপর ঢালা হলো ফেটানো ডিম। স্বাদ আর উৎসব দুটোই একসাথে ছড়িয়ে দিতে গরম গরম অমলেট বাটিতে করে দেওয়া হয় দর্শকদের, সঙ্গে রুটির টুকরো। নবম শতকে অ্যাকুইটাইনের প্রথম ডিউক উইলিয়ামের সময় শুরু হয়েছিল বিশাল অমলেট রান্নার এই ধারণা। 1973 সালে ফ্রান্সে আবারও নতুন করে সূচনা হয় এই ঐতিহ্যের। আর এখন রান্নার এই বিশাল আয়োজনে যোগ দেন অসংখ্য পর্যটক। প্রতি বছরই আমরা এই উৎসব উদযাপন করে থাকি। এখানে এসে আমার দারুণ লাগছে। আমরা সবাই মিলে এই দিনটি বেশ উপভোগ করি। অমলেট ব্রাদারহুড নামের একটি প্রতিষ্ঠান গত 20 বছর ধরে প্রতি বছরই মালমেডি শহরে এই আয়োজন করে আসছে।
ডিম, বেকন, তেল আর পেঁয়াজ দিয়ে তৈরি হয় অমলেট। এই রান্নার বিশেষত্ব হলো কাঠের আগুনে বিশাল কড়াইয়ে ভাজা হয় ডিম। প্রায় 12,000 মানুষের এই ছোট্ট শহরে ডিম আর রুটিকে উৎসবের আগে আশীর্বাদের জন্য দেওয়া হয় ক্যাথেড্রালে। এরপর সেগুলো সাথে নিয়ে বের হয় শহর জুড়ে রঙিন আনন্দ মিছিল। মালমেরির এই ঐতিহ্য শুধু খাবারে নয়, এটা সবার মিলন মেলারও প্রতীক, যেখানে হাসি, স্বাদ আর বন্ধুত্বের আমেজ মিলে যায় এক পাতে। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।